আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার ধারাবাহিক অনলাইন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ হিফজুল ইসলাম রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বাসায় অনলাইনে আমাদের এই ক্লাসগুলি করছো, সকলকে অগ্রিম প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি মেসেজ দিতে চাই। তোমরা যারা দীর্ঘ সময় আজ অপেক্ষা করছো আমাদের প্রতিষ্ঠান কখন খুলবে, গভর্নমেন্ট কর্তৃক কখন সেই নির্দেশনাটুকু আসবে, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা অতি শীঘ্রই সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেতে যাচ্ছি এবং অচিরেই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ খুলে যাবে। তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু বসে নাই, আমরা কিন্তু তোমরা জানো সৃষ্টি শিক্ষা পরিবারের সকল শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটা দিনই রুটিন অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট এক্সপার্টদের ভালো ভালো ক্লাসগুলি ভিডিও এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু ঘরে বসেই পাচ্ছ এবং রুটিন অনুযায়ী তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে এবং সেগুলি তোমরা অনলাইনের মাধ্যমে ফিডব্যাক দিচ্ছ। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই ধারাবাহিকতায় তোমাদের সামনে আমি নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ে রয়েছে ভূমি ক্ষয় ও ক্ষয়রোধ। প্রথম অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদে ভূমি ক্ষয় এবং ক্ষয়রোধ বিষয়টা আছে, আমরা এই বিষয়টি বিস্তারিত জানব। এখন আমরা কি শুরু করছি, আমরা জানতে চাচ্ছি যে নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ 3-এ রয়েছে ভূমিক্ষয় এবং ক্ষয়রোধ। তাহলে আমরা প্রথমে জানি যে ভূমিক্ষয়টা কি, তাই না? ভূমিক্ষয় আমরা দুইটি ছবির মাধ্যমে তোমাদেরকে ভূমিক্ষয়টা দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে নদী ভাঙন, আর একটা হচ্ছে কি, আরেকটা হলো বায়ু প্রবাহ। ভূমিক্ষয় হলো, মনে করো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই না? মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টির সময় দেখবা তোমরা যখন বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে, দেখবা বা কিছুক্ষণ যখন মাটিতে দিক তাকালে, একটি সমতল মাটিতে তাকা দেখবা যে সেখানে কিছু পানি জমে গেছে। পানি জমে যাওয়ার কারণে এখন মুষলধারে বৃষ্টি হলে সেখানে কি হচ্ছে, মাটির উপরে যে পানিটা আছে একটা ফোঁটা ফোঁটা সৃষ্টি হচ্ছে, মাটিটার ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই মাটির উপরে যে পানি জমেছে, এই পানিতে যখন উপর থেকে পানি পড়ছে, এটা ভরের কারণে, পানির ভরের কারণে এই পানিতে পড়ে পানিটা কি হচ্ছে, এই সমতলে যেই পানিটা আছে এই পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। ঘোলা তাহলে কেন হলো? আমার আকাশ থেকে যে পানিটা পড়লো এই পানিটা কিন্তু একেবারে বিশুদ্ধ, একেবারে ফ্রেশ, তাই না? তাহলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পানিটা কি হচ্ছে, এই পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে ঘোলা কেন হলো? কারণ ইতিপূর্বে যে বৃষ্টির পানি মাটিতে পড়ে যে মাটিটা নরম হয়ে গেল, এই নরম হয়ে যাওয়ার কারণে, এই নরম মাটি পানিতে জমে যাওয়ার কারণে পানির সাথে মিশে এটা কি হচ্ছে, মাটিটা নরম হয়ে যাচ্ছে। মাটি নরম হয়ে এবার পানির ধর্ম কি, সাধারণত উপরের স্তর থেকে নিম্নস্থলে ধাবিত হয়, তাই না? উপর দিক থেকে পানি নিচের দিকে ধাবিত হয়। পানি যখন নিচের দিকে ধাবিত হয় তখন কি হচ্ছে, এই পানি যে উপরে যে মাটির সাথে মিক্সড হয়েছিল, এই মাটির সাথে করে নিচের দিকে সে ধাবিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, উপরে এক স্তর থেকে মাটি অন্য স্তরে চলে যাচ্ছে। এইটা একটা কি, এটা একটা ভূমিক্ষয়। তারপর দেখো নদী ভাঙন। নদী ভাঙন একটা দৃশ্যমান ভূমিক্ষয়, যারা আমরা একেবারে অনেকেই দেখি যে নদীর এক প্রান্ত হঠাৎ করে ভেঙে যায়, তাই না? ভেঙে গেলে কি হচ্ছে, ওইখানে নদী একটা সাগর, তাই না? এই হচ্ছে পানি। তাহলে সাগরের পাড়ে যেই পার্ট আছে, মানুষ যেখানে বসবাস করে, কিংবা মনে করো ডাঙ্গা, যেটাকে আমরা সাধারণত ভাষায় বলি, তাই না? তাহলে এই মাটি যখন ভেঙে পানিতে যাচ্ছে তখন কিন্তু এটা মাটির একটা উপরের স্তর, সাগরের উপরে একটা পাশে বা নদীর এক পাশে এটা বিলীন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভূমিক্ষয়। তারপর দেখো বায়ু প্রবাহ। দেখো গ্রীষ্মের সময় বায়ু প্রবাহের কারণেও কিন্তু ভূমিক্ষয় হয়। কিভাবে ভূমিক্ষয় হয়? গ্রীষ্মের সময় অর্থাৎ শুষ্ক মৌসুমে এত গরমের কারণে মাটির উপরের স্তর অর্থাৎ মাটি কণা হালকা হয়ে যায়। তখন দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে যখন বাতাস আসে তখন কি হয়, আমরাও যখন রাস্তাতে চলি দেখা যাচ্ছে কিছু বালুকণা বা ধুলি বালু এসে আমাদের মুখমণ্ডলে লেগে যাচ্ছে, ঠিক আছে? এই
মাটিটা কিন্তু ওই গ্রীষ্মের অর্থাৎ শুষ্ক হয়ে যাওয়ার কারণে কিন্তু বাতাস যখন আসছে তখন কি হচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে উড়ে চলে যাচ্ছে। এটা বায়ু প্রবাহের কারণে এটাও কিন্তু একটা ভূমিক্ষয়, তাই না? ভূমিক্ষয়ের মধ্যে পড়ছে নদী ভাঙন। তাহলে আমরা ভূমিক্ষয়, নদী ভাঙন, বায়ু প্রবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু ভূমিক্ষয় হয়ে থাকে। সাধারণত ভূমিক্ষয়কে আমরা দুইভাবে ভাগ করে থাকি। কি? এক হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। ঠিক আছে? মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় কি? যেটা মানুষ দেখো গাছপালা কেটে ঘরবাড়ি নির্মাণের জন্য গাছপালা কেটে ফেলছে। যখন গাছপালা কেটে ফেলে, গাছপালা যে শিকড়গুলি মাটি আঁকড়ে ধরতো, যখন কাটা হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই শিকড়গুলি মারা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ওই মাটিটা যাকে আঁকড়ে ধরে রেখেছিল এই গাছের শিকড়, এটা ছেড়ে দিচ্ছে। একটা সময় কি হচ্ছে? বৃষ্টির কারণে যখন এই মাটিটা নরম হয়ে যাচ্ছে তখন মাটিটা কিন্তু ধুয়ে চলে যাচ্ছে। এটাও কিন্তু মানুষের জন্যই কিন্তু হলো, তাই না? আর প্রাকৃতিক ভূমিক্ষয় কোনটা? প্রাকৃতিক নদী ভাঙন, এই বায়ু প্রবাহ, এটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় কিন্তু আবার দুই প্রকার। কি? বৃষ্টিপাত জনিত, যেটা আমি আগেই বললাম। তারপরে বায়ু প্রবাহ, এটাও কিন্তু প্রাকৃতিক ভূমিক্ষয়ের মধ্যেই পড়ে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আবার কয়েকটা ভূমিক্ষয়ের মধ্যে আমরা বিভক্ত করেছি। সেটা কি? আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা ভূমিক্ষয়, নদী ভাঙন, তাই না? এগুলো কিন্তু তোমার প্রাকৃতিক বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। আমরা দেখো এই ভূমিক্ষয়ের যেই অধ্যায়টি পরিচ্ছেদটি রয়েছে, প্রথম অধ্যায়ে এই ভূমিক্ষয়ের পাঠটা যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, আমরা শিখি, তাহলে আমরা কি জানতে পারবো? ভূমিক্ষয়ের সংজ্ঞা বলতে পারবো, ভূমিক্ষয়ের প্রকার বলতে পারবো, ভূমিক্ষয়ের কারণও জানতে পারবো। ভূমিক্ষয়টা কি? মূলত ভূমিক্ষয় হলো মাটি এক স্তর থেকে অন্য স্তরে সরে যাওয়াটাই হলো ভূমিক্ষয়। ঠিক আছে? দেখো এই সব কিন্তু বৃষ্টিপাত জনিত এবং বৃক্ষ নিধন। এই যে বৃষ্টিপাত জনিত ভূমিকা, যেটা আমি আগেই বলেছি তোমাদেরকে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণেই দেখো এই যে বৃষ্টি পড়ে এই প্রথমত কিন্তু মাটি শক্ত ছিল, এখানে পানিটা জমে গেল। এরপর দেখো মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এখানে পানিটা পড়লো, মাটির এই জমাকৃত পানি একটু উপর দিকে উঠে যাচ্ছে। এরপরে কি হচ্ছে? এই পানিটা গোলা হয়ে যাচ্ছে, নিচের এই মাটি, নরম মাটি উপরে পানির সাথে মিশে যাচ্ছে। এই পানিটা কি হচ্ছে? এই পানিটা নিমজ্জিত হচ্ছে ক্রমান্বয়ে নিম্ন স্তরে। তখন কি হচ্ছে? তখন কিন্তু উপরের স্তরের কিছু ভূমি বা মাটি নিয়েই, কিছু মাটি নিয়েই পানি তার নিম্ন স্তরে ধাবিত হচ্ছে। ফলে কি হচ্ছে? ফলে ভূমি ক্ষয় হচ্ছে বৃষ্টিপাত জন্য। এটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। একইভাবে দেখো মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়ের মধ্যে একটা উদাহরণ দেখো, বৃক্ষ নিধন। বৃক্ষ নিধন দেখো, এই যে মানুষ তার প্রয়োজনে কিন্তু বৃক্ষ নিধন করছে। আমরা কি করি? আমরা সাধারণত জানি যে একটি বৃক্ষ নিধন করলে, আমাদের একটি স্লোগান ছিল, একটি বৃক্ষ নিধন করলে সেখানে 3টি বৃক্ষ রোপণ করতে হবে। আমরা কিন্তু এটা করছি না। আমরা কি করছি? বৃক্ষ আমাদের প্রয়োজনে কর্তন করছি, পক্ষান্তরে আমরা কোনো বৃক্ষ রোপণ করছি না। ফলে কি হচ্ছে? এই যে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে বৃক্ষ নিধন। এই বৃক্ষ যখন মানুষ তার প্রয়োজনে কেটে ফেলছে, তখন কিন্তু এই শিকড়গুলি কি হচ্ছে? এই শিকড়গুলি মাটিতে আঁকড়ে ধরেছিল। এই বৃক্ষ নিধনের কারণে এই শিকড় মাটিটাকে এবার ছেড়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে? বৃষ্টি হলে বা বায়ু প্রবাহ হলে এই মাটি তার নরম হয়ে নিম্ন স্তরের দিকে ধাবিত হবে। তখন কি হচ্ছে? এক স্থানের মাটি অন্য স্থানে চলে যাওয়াটাই হলো ভূমিক্ষয়। সহজ ভাষায় এক স্তরের মাটি অন্য স্তরে চলে যাওয়াটাই হলো ভূমিক্ষয়। বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় দেখো আরেকটা, এই দেখো মুষলধারে বায়ু প্রবাহ হচ্ছে। ঠিক আছে? এখানেও কিন্তু কি হচ্ছে? মাটি এক স্থান থেকে অন্য স্তরে সরে যাচ্ছে। ঠিক আছে? এটাও কিন্তু বৃষ্টিপাত ও বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় একই সাথে, বৃষ্টিপাত জনিত এবং বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। ঠিক আছে? গেল। দেখো তোমাদের একটি ছকের মধ্যে মূলত আমি নিয়ে আসছি বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়ের কয়েকটি কারণ আমি বলেছি। যে প্রথমে কি আছে? আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয় প্রথমে। আস্তরণ ভূমিক্ষয় কি? যখন বৃষ্টির পানি বা সেচের পানি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, ওই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার সময় সেখান থেকে কিছু মাটির উপরের যে কণাটা, এটা নিয়ে কিন্তু সে অন্য স্থানে যাচ্ছে। এটা এইভাবে যে ভূমিটা ক্ষয় হচ্ছে, এই ক্ষয়কে আমরা
বলেছি আস্তরণ ভূমিক্ষয়। এরপর দেখো রেল ভূমিক্ষয়। এই রেল ভূমিক্ষয়টাও কিন্তু আস্তরণ ভূমিক্ষয় থেকে আসে। কিরকম দেখো তুমি এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে, এই যখন পানি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটা কিন্তু যখন কন্টিনিউ করে সবসময়, মানে এটা কন্টিনিউ করার কারণে কি হচ্ছে, একটি জায়গা থেকে যখন যায় তখন ওইখানে গিয়ে কিন্তু একটু কি হচ্ছে, এইখানে কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছে, এটা হচ্ছে রেল ভূমিক্ষয়। ঠিক আছে, এটা হচ্ছে রেল ভূমিক্ষয়। কারণ একটা সময় একই জায়গা থেকে পানি দীর্ঘ সময় চলাচল করলে সেখান থেকে কিন্তু মাটি নিম্নস্তর পর্যন্ত এটা কি হয়, এটা নরম হয়ে যায়, ফলে এটা কি ফাটল সৃষ্টি করে। এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি রেল ভূমিক্ষয়। এরপর দেখো নালা ভূমিক্ষয়। নালা ভূমিক্ষয়ও ওই একইভাবে আস্তরণ ভূমিক্ষয় থেকেই আসছে। কিরকম, এই যে তুমি রেল ভূমিক্ষয়, এখানে একটা ফাটল ধরলো, এই ফাটল দিয়ে যদি আবারও বৃষ্টি হয় তাহলে এই ফাটল থেকে পানি যেতেই থাকে, একসময় কি হচ্ছে, এই দেখো এখানে এসে একটা বড় ধরনের নালা সৃষ্টি হয়েছে, তাই না? এটা হচ্ছে রেলের পরবর্তী ধাপ, এটা হচ্ছে নালা ভূমিক্ষয়, বা এখানে একটা ড্রেন বা কখনো বড় যেমন একটা সমুদ্র থেকে যদি পানি জোয়ারের সময় কোথাও লোকালয়ে চলে আসে, কন্টিনিউসে চলতেই থাকে, একটা সময় এটা আমরা সাধারণত বাঙালিরা বলি খালের সৃষ্টি হয়, খালের একটা, তারপর একটা ড্রেনের সৃষ্টি হয়। এইভাবেই কিন্তু আস্তরণ থেকে রেল থেকে কিন্তু নালা সৃষ্টি হলো, তাই না? এরপর দেখো নদী ভাঙনের কারণেও কিন্তু আমাদের কি হচ্ছে, ভূমি ক্ষয় হচ্ছে। তাহলে এক বৃষ্টিপাতজাত ভূমিক্ষয়, অর্থাৎ প্রাকৃতিক কারণের অন্যতম একটি কারণ হচ্ছে বৃষ্টিপাতজাত ভূমিক্ষয়। সেখান থেকে আমরা পেলাম আবার 4টি ভূমিক্ষয়ের কারণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা মূলত যে ভূমিক্ষয়টা দেখছি, ভূমিক্ষয় কিন্তু একটি বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিক্ষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা ভূমিক্ষয়টা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের মাটির উর্বরতা সঠিক থাকতো, মাটি অনুর্বর হতো না, আমাদের কৃষক সমাজ তার মাটি থেকে অথবা তার চাষকৃত জমি থেকে কাঙ্ক্ষিত ফসল পেত। কেননা কৃষক তার একটি নির্দিষ্ট বীজতলায় যখন সে বীজ বোনার জন্য সিলেক্ট করে তখন ওই বীজতলাটা অনেক উর্বর হয়। কিন্তু দেখা গেল ওই যেই অঞ্চল, বিভিন্ন অঞ্চলের মানুষ, বাংলাদেশের সাধারণত কৃষি মৌসুম দেশ, এটা তোমরা জানো, কৃষি মৌসুমটাও 3টা, রবি, খরিফ 1, খরিফ 2, কিন্তু সমস্ত জায়গায় কিন্তু একরকম মাটি না, কোথাও দোআঁশ মাটি, কোথাও বেলে মাটি, কোথাও এঁটেল মাটি, তাই না? এখানে যেখানে যেমন মাটি, সাধারণত আমরা কৃষিবিদগণ আমরা ঠিক সেখানে সেই ফসল চাষাবাদের জন্য আমরা সাধারণত সাজেস্ট করি। এখন দেখা গেল যে আমার যেই ফসলই বুনি না কেন, সেখানে যখন আমি বীজতলা তৈরি করব, ওই বীজতলা সাধারণত কি হতে হবে, বীজতলা জৈব সারের পরিমাণ বেশি হতে হবে। সাধারণত আমরা কীরকম জানি, আমরা জানি যে একটি মাটির গঠনের উপাদান কি 5% জৈব সার সেখানে থাকতে হবে, তাই না? আর 35% অজৈব সার, তাই না? পানি থাকবে 25%, বায়ু থাকবে 25%, হচ্ছে আমার মাটি গঠনের উপাদান, তাই না? পানি, বায়ু, জৈব অজৈব মাটি গঠনের উপাদান, তাই না? এখন এই মাটিতে যখন আমি চাষ করতে যাব তাহলে আমার 5% জৈব সার থাকতে হবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আর নাই। এখন কি রয়েছে, এখন আছে মাত্র 2%। আর যদি যেই অঞ্চলে এই বায়ু প্রবাহ বেশি, সেই অঞ্চলে কি হচ্ছে, সে এই জৈব সারের পরিমাণ আরো কমে যাচ্ছে। কেননা সেখানে দিন দিন মাটির উপরস্তর ক্ষয় হয়ে যাওয়ার কারণে জৈব সারের পরিমাণটা কমে যাচ্ছে। এই কারণে আমরা সাধারণত মাটির যে ভূমি ক্ষয়টাকে রোধ করতে হলে কি করতে হবে, সাধারণত আমরা যে বীজতলা অথবা যেখানে আমরা চাষাবাদ করব সেখানে চারপাশে ভালো করে বাঁধ দেব, যাতে বৃষ্টির পানি আমার মাটিটা ধুইয়ে বা চুইয়ে অন্য কোথাও নিয়ে চলে যেতে না পারে। যদি যায় সেখানে একটা নির্দিষ্ট জায়গায় ড্রেন রাখবো এবং এখানে একটা নেট দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমার ভূমিক্ষয়টা তুলনামূলক কমবে। এখন যদি তোমাদেরকে মূল্যায়ন করতে চাই এবং তোমাদেরকে যদি বলি যে রেল ভূমিক্ষয় কাকে বলে, আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বলতে পারবে, তাই না? এটা আমি সহজভাবে তোমাকে বলেছি, না বলতে পারলে তোমরা আমার মেসেঞ্জারে তোমরা নক করবে এবং সেখানে আবারও তোমাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব। যদি বলি মানব সৃষ্ট ভূমিক্ষয় বলতে কি বোঝো, আশা করি বলতে পারবে। ভূমিক্ষয় যে কোনো একটি কারণ বলো, আশা করি বলতে পারবে। কোন ধরনের মাটি সহজে উড়ে যায়, সহজেই যেন এক কথায় বলতে পারবে, বেলে মাটি, তাই না? এগুলো তোমরা সহজে এই অধ্যায়টি ভালো মূল্যায়ন করলে, অধ্যয়ন করলে তোমরা এটা
জেনে যাবে। ঠিক আছে, তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে আসো, তোমাদের একটি বাড়ির কাজ দেয় কি মাটি ক্ষয়ের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করো। যদি বলি যে একটি মাটি ক্ষয়ের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করো, তাহলে কি তোমরা পারবে না? সো আজই তোমাদের বাড়ির কাজ থাকবে এটি যে মাটি ক্ষয়ের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করো। অর্থাৎ এটা একটি সুন্দর পেজে লিখে এটা ছবি তুলে আমার মেসেঞ্জারে তোমরা ইনবক্স করবে। কেমন? এটা হলো তোমাদের। তো আজ এ পর্যন্তই। আমি বিশ্বাস করি তোমরা এখন যেমন আছো সকলে আগামীতেও যতদিন পর্যন্ত আমাদের দেশে ভ্যাকসিন, করোনার এই বিশ্বের এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য সারা বিশ্ব যেই ভ্যাকসিনটি আমাদের প্রতিরোধক হিসাবে আবিষ্কার করেছে, আমরা ওই ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে একেবারে নিয়মতান্ত্রিকভাবে গভর্নমেন্টের যে নির্দেশনাগুলো আছে শতভাগ সেগুলি ফলো করে আমরা বাইরে যাওয়া আসা করব এবং যতটুকু সম্ভব আমরা সকলে আমরা বাসায় থাকার চেষ্টা করব এবং আমরা যখনই যাব বাইরে যাই না কোনো মাস্ক ব্যবহার না করে কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। ঠিক আছে, এবং বাসায় থাকা অবস্থায় সকলে পরিবারের সকল সদস্যের সাথে সুব্যবহার, মিষ্টি ব্যবহার এবং বাবা মার কথা শুনে তারপরে কিন্তু আমরা একেবারে ধর্মাবলম্বীদের একেবারে ধর্মীয় অনুশাসন মেনে আমরা বাসায় আমাদের এই সময়টুকু কাটাবো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।